নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক দেশনায়ককে নিয়ে। না, দেশনায়ককে নিয়ে নিশ্চিতভাবে কোনো বিতর্ক নেই, কিন্তু আসলে বিতর্কটা অন্য জায়গায়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কি তার যে মর্যাদা, সেটা কি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাপ্য নয়? গান্ধীজির চোখে যিনি দেশপ্রেমিকদের মধ্যে দেশপ্রেমিক মানে শ্রেষ্ঠ দেশপ্রেমিক, যিনি রবীন্দ্রনাথের চোখে দেশনায়ক, যিনি ভারতের মানুষের জনগণমন অধিনায়ক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি 1943 সালের 21শে অক্টোবর ঘোষণা করে দিয়েছিলেন ভারত স্বাধীন, এবং একটি স্বাধীন ভারত সরকার তৈরি হয়েছিল, আজাদ হিন্দ সরকার, যে সরকারের সব ছিল, অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, সমস্ত দপ্তর, বিদেশ, প্রতিরক্ষা, এবং ছিল আন্তর্জাতিক রিকগনিশন অর্থাৎ মান্যতা। এই সব কিছুর পরেও ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা কি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাপ্য নয়? যে কথা বলছিলাম, যিনি গান্ধীজির চোখে দেশপ্রেমিকদের মধ্যে শ্রেষ্ঠ দেশপ্রেমিক, যিনি রবীন্দ্রনাথের চোখে দেশনায়ক, যিনি ভারতের সাধারণ মানুষের জনগণমন অধিনায়ক, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি প্রথম স্বাধীনতা ঘোষণা করলেন, যে স্বাধীনতা ঘোষণা করেই পাওয়া যায়, যে স্বাধীনতা দরদস্তুর করে পাওয়া যায় না বলে গোটা বিশ্বেই প্রচলিত, এবং গোটা বিশ্বের সমস্ত দেশ যারা পরাধীন অবস্থা থেকে স্বাধীনতা পেয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রে সেই নিয়মের বলে যিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, সেই একই নিয়মে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা প্রাপ্য হয় না? এ নিয়ে আজকের বিতর্ক অনির্বাণের অগ্নিবাণে। সেই বিতর্কে আসার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাত পোহালেই ফের আরও একটি 23শে জানুয়ারি, দেশনায়ক নেতাজির আরও একটি জন্ম জয়ন্তী, আর সেই সঙ্গে ঘুরে ফিরে আসবে আবারও এক রাশ প্রশ্ন। বিমান দুর্ঘটনায় নেতাজি আদৌ মারা গিয়েছিলেন কিনা সেই প্রশ্ন তো রয়েইছে, কিন্তু এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কি নেতাজির মর্যাদা প্রাপ্য নয়? আগেই এই প্রশ্ন তুলেছেন খোদ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। फौज आजाद हिंद सरकार जो अखंड भारत की पहली स्वदेशी सरकार थी, और उसे पहली स्वदेशी सरकार कहने में मुझे रंच मात्र संकोच नहीं है, वह पहली स्वदेशी सरकार थी, वह नेताजी सुभाष चंद्र बोस ने बनाई, और 21 अक्टूबर 1943 को उन्होंने प्रधानमंत्री के रूप में शपथ भी ली थी। 1943 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নেতাজি। সরকারের নিজস্ব পোস্টাল স্ট্যাম্প, মুদ্রা ছিল নিজস্ব গোপন গোয়েন্দা সংস্থাও। আজাদ হিন্দ সরকারকে মান্যতা দিয়েছিল জার্মানি, ইতালি, জাপান, সোভিয়েত, ক্রোয়েশিয়া, থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ। নেতাজি সুভাষচন্দ্র বসুই দেশের প্রথম প্রধানমন্ত্রী কিনা এই প্রসঙ্গে উঠে এসেছে নরেন্দ্র মোদীর গলাতেও। नेताजी सुभाष अखंड भारत के पहले प्रधान थे, जिन्होंने 1947 से भी पहले अंडमान को आजाद कराकर तिरंगा फहराया था। उस वक्त उन्होंने कल्पना की थी कि लाल किले पर तिरंगा फहराने की क्या अनुभूति होगी। তাইওয়ানে বিমান দুর্ঘটনায় দেশনায়কের মৃত্যু আদৌ হয়েছিল কিনা সেই প্রশ্ন আজও যেমন প্রতিটি ভারতীয়র মনে, একইভাবে নেতাজির আরও জন্মজয়ন্তীর প্রেক্ষাপটে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তা হলো, কেন অবিভক্ত ভারতের প্রথম স্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে মর্যাদা দেওয়া হবে না? রিপাবলিক বাংলা। আর ঠিক এখানেই বিতর্ক। কেন বিতর্ক আপনারা বলবেন, এতে বিতর্কের কি আছে? কিন্তু যা আপনার আমার কাছে বিতর্ক নয়, তা হয়তো অনেকের কাছে এখনো পর্যন্ত বিতর্কের অবকাশ রাখে। যদি না রাখে, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসেরই অধ্যাপক, যাদের পিএইচডি আছে, যারা গবেষক পর্যন্ত, তারা কেন লালকেল্লার বিচারের কথা জানেন না? তারা কেন জিজ্ঞাসা করলে উত্তর দেন, কই তেমন কিছু পরিণত? আমি বলছি না। আপনারা দেখেছেন আজকে জানতে চায় বাংলায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, এদেশের রাজ্যের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গবেষণা প্রতিষ্ঠান, যার
লেখা পড়া গবেষণাতে গোটা বিশ্ব মান্যতা দেয়। তার সেক্রেটারি মহারাজ স্বামী সুপর্ণানন্দ বলেছেন তিনি তার নিজের অধ্যাপক জীবনে, অর্থাৎ যখন তিনি সন্ন্যাসী হননি সে জীবনে এমন অনেক অধ্যাপকের সঙ্গে মিলিত হয়েছেন, দেখা হয়েছে, পরিচিত হয়েছেন, যারা ইতিহাসেরই অধ্যাপনা করেন, যারা গবেষক পিএইচডি পর্যন্ত, কিন্তু তারা লালকেল্লার বিচারের কথা জানেন না বা তেমন একটা পড়ানো না। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আমাদের গবেষণায়, আমাদের ইতিহাসে, আমাদের পাঠ্যপুস্তকে আজাদ হিন্দ বাহিনী, তার সংগ্রাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম, সেই সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এমনভাবেই তাকে মিনিমাইজ মানে একেবারে ন্যূনতম করে রাখা হচ্ছে। অথচ ক্লেমেন্ট ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষ স্বাধীনতা পায়, পরবর্তী সময় ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজি তার অহিংস আন্দোলনের ভূমিকা এবং স্বাধীনতা প্রাপ্তিতে তার ভূমিকা ঠিক কতটা জানতে চাইলে বলেছিলেন মিনিমাল, অর্থাৎ যার বা যাদের মিনিমাল বা মিনিমাম হয়ে থাকার কথা ছিল তারাই আছেন সর্বস্ব জুড়ে। যার কথা সব থেকে বেশি থাকার কথা ছিল, হয়তো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদাও তারই প্রাপ্য, তা নিয়ে আমরা বিতর্ক করি, তিনি আছেন মিনিমাল বা মিনিমাম। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত নেতাজি গবেষক অনুজ ধর, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রখ্যাত নেতাজি গবেষক, আরেক নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক এবং মনোজ মুখার্জি কমিশন কভার করা সাংবাদিক, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস নেতা এবং মুখপাত্র, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, যিনি অবশ্যই তার অধ্যাপক পরিচয়ের জন্য তো বটেই সমধিক পরিচিতি রয়েছে বিজেপি মুখপাত্র হিসেবে। এই বের করা হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, যিনি কিছুক্ষণ আগেই তার 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে, তাকে ঘিরে এই মুহূর্তে সংবাদ মাধ্যমের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ এর গ্রেফতার হওয়া এবং আদালত থেকে দেখলেন আপনারা বের করে নিয়ে যাওয়া হলো নওশাদ সিদ্দিকীকে। কিছুক্ষণ আগে তার 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। আমাদের প্রতিনিধি রোহিত আশা এবং অনুপম দুজনেই রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। দুজনেই জিজ্ঞাসা করবার চেষ্টা করছিলেন নওশাদ সিদ্দিকীকে বের করার পর। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো কি বললেন নওশাদ? তার অনুগামীরা এই মুহূর্তে কোর্টের বাইরে, ব্যাংশাল কোর্টের বাইরে তার অনুগামীরা রয়েছে। ব্যাংশাল কোর্ট থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকী জানালেন এ লড়াই চলবে, এ লড়াই চলবে। স্পষ্ট আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়ে এলেন এই মুহূর্তে ব্যাংশাল কোর্টের বাইরে রীতিমতো স্লোগানিং চলছে, তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন এবং নওশাদ সিদ্দিকী সহ যে কতজন এই মুহূর্তে পুলিশ কাস্টাডি হয়েছে তারা প্রত্যেকে জানাচ্ছেন যে অনুপমের কাছে। অনুপম, আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী বলছেন এই লড়াই চলবে, শুধু তিনি নন তার অনুগামীদেরও একই রকম ভাবে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে, তাই তো অনুপম? একদমই তাই। দেখো, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আজকে ব্যাংশাল আদালত। তুমি জানো আজকে রবিবার স্পেশাল কোর্ট খোলানো হয়েছিল। স্বাভাবিকভাবে আজকে তার এই পুলিশ হেফাজতের পর তার যারা অনুগামীরা রয়েছেন, যারা দীর্ঘক্ষণ ধরে এখানে ছিলেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। কি বলবেন? পুলিশ হেফাজত দিল নওশাদ সিদ্দিকীকে, কি বলবেন?
বিধায়ককে এইভাবে শুধু তো বিধায়ক না, তার সাথে আমাদের 8 ভাইদের একসঙ্গে যে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে একটাই কথা বলবো, আমরা এটাকে মেনে নিতে পারছি না, মানবিকভাবেও মেনে নিতে পারছি না। তো আমাদের সংগ্রাম চলবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রতিবাদ সভা গড়ে তুলব বিভিন্ন ব্লক থেকে, অঞ্চল থেকে শুরু করে সারা কলকাতা জুড়ে। নওশাদ সিদ্দিকী বেরিয়ে বলে গেলেন এ লড়াই চলবে, এ লড়াই চলবে, কন্টিনিউ চলবে। আন্দোলন বড় হবে, লড়াই চলবে, লড়াই চলবে, ভয়ঙ্কর হবে, আরো ভয়ঙ্কর, আরো বড় সড়ো লড়াই চলবে। অনির্বাণদা বুঝতে পারলে তার যারা অনুগামীরা ছিলেন তারা এই মুহূর্তে বলছেন যে তাদের লিডার যেটা বলে গিয়েছেন এ লড়াই চলবে। আদালত থেকে বেরোনোর সময় নওশাদ সিদ্দিকীর একটা স্টেটমেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত গতকাল থেকে যে ঘটনা আমরা দেখছিলাম, তারপর আজকে যখন তার কোর্টের এই অর্ডার হলো তিনি বেরিয়ে বললেন এ লড়াই চলবে। অর্থাৎ এই লড়াই যে তারা থামাচ্ছেন না সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গেল। এবং নওশাদ সিদ্দিকী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই লড়াই আগামী দিনে তারা কলকাতা এবং জেলার বিভিন্ন স্তরে চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তার অনুগামীরা জানাচ্ছেন। অনির্বাণ, অনেক ধন্যবাদ অনুপম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে, এবং আপনাদেরকে আরও একবার জানাই, ব্যাংশাল আদালতে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হওয়ার পর এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে বের করে নিয়ে যাওয়া হলো, এবং যাওয়ার আগে অর্থাৎ পুলিশের গাড়িতে ওঠার আগে তিনি জানিয়ে গেলেন এই লড়াই চলবে। যে বিতর্কে কথা বলেছিলাম আজ অনির্বাণের অগ্নিবাণে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাপ্য। আমার অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি। আমি শুরু করি চন্দ্রচূড় ঘোষ, বিশিষ্ট নেতাজি গবেষক, তার কাছ থেকে। চন্দ্রচূড়বাবু, আপনার কাছ থেকে শুরু করি। নেতাজির প্রাপ্য কি? নেতাজির প্রাপ্য, দেখুন, নেতাজি অখণ্ড ভারতের প্রধানমন্ত্রী, এই কথাটা একদম ঠিক। এবং শুধু স্বঘোষিত নয়, নেতাজির আজাদ হিন্দ সরকার যেটা 9টি দেশ দ্বারা স্বীকৃত, এরকম আগে কখনো হয়নি। এরকম ঘটেছে যে কেউ কোনো স্বাধীনতা সংগ্রামী নিজেকে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোথাও গিয়ে ঘোষণা করেছেন, কিন্তু 9টি দেশ দ্বারা স্বীকৃত এরকম একটা আন্দোলন চালানো একটা সরকার, পুরো সরকার, ফুল স্কেল সরকার এবং একটি ফুল স্কেল আর্মি, সেটা নিয়ে ভারতে পদার্পণ করেছেন, আন্দামানে পতাকা উত্তোলন করেছেন। সেই রকম ইতিহাস ভারতে আর নেই, মানে একটাই উদাহরণ। এবং সেক্ষেত্রে তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে বাধা কোথায়, সেটা একটা বড় প্রশ্ন। তার যুক্তিযুক্ত উত্তর কোথাও আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রধানমন্ত্রী মোদী অনেকবার এবং রাজনাথ সিংও অনেকবার নিজেদের বক্তৃতায় এই কথাটা উল্লেখ করেছেন, কিন্তু আমরা তাতে অত্যন্ত আনন্দিত যে অন্তত উল্লেখ হয়েছে। কিন্তু সেখানে থেমে না থেকে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের উচিত এটাকে এগিয়ে নিয়ে গিয়ে সরকারিভাবে এই কথাটার স্বীকৃতি দেওয়া। আমি তন্ময়বাবুর কাছে আসবো। তন্ময়বাবু, ঝুটা কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছে, পরবর্তী সময়ে অবস্থানও পরিবর্তন হয়েছে ভারতের কমিউনিস্টরা। আমি ভারতের কমিউনিস্ট পার্টি এবং পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কথাই বলছি। কিন্তু একটা কথা ঠিক, যেটা আপনারা বারবার উচ্চারণ করেছেন, এখনও করেন, যে স্বাধীনতা আমরা লাভ করেছিলাম সেটা কেড়ে বেগড়ে নেওয়া স্বাধীনতা ঠিকঠাকভাবে নয়, ঘোষণা করা স্বাধীনতা নয়, অনেকটাই বোঝাপড়ার মাধ্যমে, হস্তান্তরের মাধ্যমে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে সেই স্বাধীনতার পর অফিসিয়ালি যিনি শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে, তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করব, নাকি গোটা বিশ্বের যে ট্র্যাডিশন, পরাধীন দেশগুলোর স্বাধীনতা পাওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন অনুযায়ী যিনি স্বাধীনতা ঘোষণা করলেন, তার জন্য রেকগনিশন পেলেন বিশ্বের একটি নয় একাধিক রাষ্ট্রের কাছ থেকে, এবং একটি পূর্ণাঙ্গ
স্বাধীন দেশের যে যে দপ্তর মন্ত্রক থাকে তার সব কিছু নিয়ে যা সরকার চললো, লড়াই করলো, এবং যাদের লড়াইয়ের জন্যই নাকি স্বাধীনতা ত্বরান্বিত হলো বা স্বাধীনতা এলো শেষমেশ, তাকেই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করবো। আপনাদের কি মত, তন্ময়বাবু? ভারতবর্ষের স্বাধীনতা এসেছে প্রধানত 3টে ধারার লড়াইয়ের মধ্য দিয়ে। একটা গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন, সত্যাগ্রহ ইত্যাদি। ঘটনাচক্রে এইটাই ছিল হচ্ছে স্বাধীনতা আন্দোলনের প্রথম ধারা বা সবচাইতে বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ধারা। 2 সশস্ত্র সংগ্রাম, ক্ষুদিরাম প্রফুল্ল চাকু, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান, অজস্র নাম উচ্চারণ করা যায়। 3 শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মেহনতি মানুষের লড়াই, যার চূড়ান্ত পরিণতি নৌবিদ্রোহ স্বাধীনতার ঠিক আগের বছরে। এখন এটা খুবই খুশি হওয়া যায় যদি সত্যি সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশপ্রেমিক, আপাদমস্তক দেশপ্রেমিক, সেই মানুষটা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইটাও ঐতিহাসিক সত্য যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের ভূগোলের বাইরে। তিনি আন্দামানে এসেছিলেন, জাতীয় পতাকা তুলেছিলেন ঠিক, কিন্তু তারও অনেক আগে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীন ভারতের পতাকা তোলা হয়েছিল, যে কারণে পরবর্তীকালে প্রজাতন্ত্র দিবস হিসাবে 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হয়। সুতরাং স্বাধীন ভারতের পতাকার প্রথম উত্থাপন সেটা সুভাষচন্দ্র বসু কর্তৃক হলেই আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু সেটা তা হয়নি। সেটা 1930 সালের 26শে জানুয়ারি হয়েছিল। 9টা দেশ স্বীকৃতি দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে 9টা দেশ একটা পক্ষ অবলম্বন করেছিল, সেই 9টা দেশ ছিল স্বীকৃতিদাতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশের ভিতর, পরিস্থিতির ভিতর ঘটনাটা ঘটেছিল এবং ঘটবার কারণেই হয়তো এমনটা হয়েছিল। নিশ্চিতভাবেই আজাদ হিন্দ সরকারের ঘোষণা ব্রিটিশকে অনেক বেশি চাপে ফেলেছিল। ভারতবর্ষ ছেড়ে দ্রুত চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে ব্রিটিশ বাধ্য হয়েছিল, এ নিয়ে আমার অন্তত কোনো সংশয় নেই। আজাদ হিন্দ বাহিনীর লড়াই গোটা ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষের মনে লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছিল, এ নিয়েও আমার কোনো সন্দেহ নেই। এবং গোটা ভারতবর্ষের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকেই সবচাইতে অগ্রগণ্য দেশপ্রেমিক মনে করতেন, এ নিয়েও আমার কোনো সংশয় নেই। কিন্তু ইতিহাস তো ইতিহাস, আমি তো ইচ্ছে মতো তা বদলে দিতে পারবো না। যে ভারতবর্ষ স্বাধীন ঘোষিত হলো, সেই ভারতবর্ষ ঘটনাচক্রে আমি চাই বা না চাই, সেই ভারতবর্ষ পণ্ডিত জওহরলাল নেহরুকেই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে বরণ করেছিল। আমার চাওয়া না চাওয়া নিরপেক্ষভাবেই এটা হয়েছিল। আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস একান্তই, যদি মাঝখানে কংগ্রেসের সঙ্গে নেতাজি সুভাষ বোসের বিরোধিতার ঘটনাগুলো কোনো রকমভাবে অ্যাভয়েডেড হতো, গান্ধীজি যদি নেতাজির বিরুদ্ধে এই তীব্র অবস্থান না নিতেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যদি কংগ্রেসের মধ্যে থেকে যেতেন, তাহলে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুই কংগ্রেসের সবচাইতে বড় নেতা হিসাবে প্রতিষ্ঠিত হতেন এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। এটা আমারও বিশ্বাস। কিন্তু ঘটনাচক্রে আমার বিশ্বাস অনুযায়ী ইতিহাসে হয়নি। ইতিহাসে গিয়েছে ইতিহাসের নিজের পথ ধরে, এবং সেই অগ্রগামিতার পথে নেতাজির মতো একজন বামপন্থী মানুষ, যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিলেন এবং যে বেঙ্গল ভলেন্টিয়ার্স বলেছিল যে আরএসএস আর হিন্দু মহাসভার লোকেরা ধর্মের নামে ভোট ভাগ করে ভারতবর্ষকে কলুষিত করতে চাইছে, ওদের দেখলে পরে তার বেঙ্গল ভলেন্টিয়ার্স বাহিনীকে নেতাজি সুভাষ বসু বলেছিলেন ইট পাটকেল ছুটতে। আজকে সেই আরএসএসের উত্তরসূরি রাজনাথ সিং নেতাজিকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলছেন। ইতিহাস মাঝে মাঝে এমন নির্মম পরিহাসও করে। আমার খালি জানবার ইচ্ছে রইল একটাই, যদি কোনো তথ্য থাকে তোমার কাছে তুমি জানিও অনির্বাণ, যে আরএসএস এর অফিসে, বিজেপির অফিসে নেতাজি সুভাষ বসুর জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন কোনোদিন হয়েছে কিনা, হলে কত সাল থেকে হয়েছে? বেশ বেশ, আমি বিমল শঙ্কর বাবুর কাছে যাই। বিমল শঙ্কর বাবু এটার উত্তর দিতে পারবেন, বিজেপির পার্টিতে অন্তত নিশ্চিতভাবে পারবেন। এবং আমার তন্ময়বাবুর কথার ক্ষেত্রে দুটো দুর্বলতার জায়গা মনে হয়েছে, আমার চোখে দুর্বলতার জায়গা। এক, স্বাধীন ভারতের মাটিতে 30 সালে পতাকা তোলা হয়েছিল কোনো স্বাধীনতার ঘোষণা ছাড়াই, এবং তাতে কোনো রিকগনিশন ছিল না, কোনো দপ্তর মন্ত্রক ইত্যাদি কিচ্ছু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কি অবস্থান হবে
তার কূটনৈতিক ঘোষণা 30 সালে পতাকা তোলার 9 বছর পরেও ছিল না। কেউ জানতো না ভারত এই যুদ্ধে কোন দিকে আছে। এটা অদ্ভুত রোমান্টিক অবস্থান। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, যখন গোটা বিশ্বযুদ্ধটা চলছে। 1 এবং 2, স্বাধীনতা ঘোষণা আমি শুরুতেই বলেছিলাম, ঘোষণা এবং পাওয়া দুটোর একটা তফাৎ আছে। পৃথিবীতে সমস্ত জাতির স্বীকৃত ইতিহাস ঘোষণার দিন থেকে শুরু হয়, আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? এইটার কোনো স্পষ্ট উত্তর পাইনি। বিমল শঙ্করবাবু। না, অনির্বাণ, কমিউনিস্টরা এত দুর্বল না, এত মরে আছে আর মেরে লাভ নেই। সুতরাং আমি কমিউনিস্টদের আজকাল খুব করুণা করি, খুব ধাক্কা ফাক্কা দিয়ে লাভ নেই, মারা যাবে। আমি না, এটা কমিউনিস্টদের করুণা, আমি ইতিহাসের কথা বলছি। না, কমিউনিস্টরা করুণারই পাত্র। আমি শুধু কতগুলো কথা বলি, সেটা হচ্ছে ইতিহাসের অদ্ভুত পরিহাস যে রাজনৈতিক শক্তি, কমিউনিস্ট তো বারবার ভাগ হয়ে গেছে, কটা ভাগ হয়েছে এখন তুমি গুনতে বসলে এখন তোমার টাইম শেষ হয়ে যাবে। তো সেই কমিউনিস্টরা যারা যুদ্ধের একটা পর্যায়ে সাম্রাজ্যবাদী যুদ্ধটাকে জনযুদ্ধে পরিণত করে, কারণ সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে জয়েন করেছিল বলে, এবং তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে যান তোজোর কুকুর, তার গলায় দড়ি বাঁধা ছবি হয়, আমি সেটাও ছেড়ে দিলাম। অনেক কমিউনিস্ট তো তার ইতিহাসটাকে অস্বীকার করে। বিটি রণধীবে একজন ছিলেন, তিনি সিপিএম করতেন। তার একটা লেখার একটা অংশ তুলে দিই। পিপলস ডেইলিতে তিনি লিখেছিলেন 1940-তে, তিনি সুভাষচন্দ্র বসুকে কি লিখেছিলেন জানো? ডকয়েট অফ দ্য জাপানিজ ইম্পেরিয়ালিজম। আর আইএনএ কে বলেছিলেন যে মার্সেনারিজ ইনফ্লিক্টিং লুট, ডকয়েটি, ড্যামেজ অন ইন্ডিয়ান টেরিটরি। এখন তারা নেতাজি সম্পর্কে দারুণ ইভালুয়েশন করে। ঠিক সত্যি ইতিহাস বিচিত্র। এখন সেই আরএসএসের উত্তরসূরিরা, যে আরএসএসের ধারে কাছে দাঁড়ানোর যোগ্যতাই কমিউনিস্টদের অন্তত নেই, সেই আরএসএসের উত্তরসূরিরাই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশাল একটা মূর্তি দাঁড় করিয়ে দিয়েছেন রাজপথে, যে রাজপথকে কর্তব্য পথে বলে ঘোষণা করা হয়েছে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাকিয়ে এবারে সবাইকে হাঁটতে হবে ওই জায়গায়, এই লুটিয়েন দিল্লির একেবারে বুকের মাঝখানে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ এবং স্বরাজ দ্বীপপুঞ্জ নাম দিয়েছিলেন আন্দামানের, তার স্বপ্ন সফল করেছে সেই আরএসএসের উত্তরসূরিরা এতগুলো কাজ করেছে। এর সঙ্গে একটা কথা বলি, 21শে অক্টোবর 1943 নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলেন। নাম ছিল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ। তার হেড অফ দ্য স্টেট, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, মিনিস্টার অফ ওয়ার, এতগুলো দায়িত্ব পালন করেছিলেন সুভাষচন্দ্র বসু। জাস্ট একটা লাইনে শেষ করছি, সুভাষচন্দ্র বসু। এই শুধু তাই নয়, এই যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, 9টা দেশের স্বীকৃতি পেয়েছিল, এটাও ঠিক। তার একটা টেরিটরিও পেয়েছিল, নিজের জোরে দখল করেছিল উত্তর পূর্বাঞ্চলের একটা অংশ, তাকে ট্রান্সফার করা হয়েছিল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তাই টেরিটরিও ছিল, সরকারও ছিল, স্বীকৃতিও ছিল। ফলে এটা সেই অর্থে আন্তর্জাতিক আইনের চোখে এটা একটা রাষ্ট্র। আর একটা কথা বলি, আচ্ছা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সকলে জানি। মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বাধীনতা অর্জন করেছিল? 1787 সালে। কিন্তু আমেরিকা নিজেকে ডিক্লেয়ার করে 1776 সালের 4 জুলাই। কারণ সেই দিনই ডিক্লারেশন হয়েছিল, স্বাধীন হয়নি কিন্তু। তারপরে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, যুদ্ধে ব্রিটেন শেষ পর্যন্ত জিততে পারেনি, আমেরিকা জিতলো। ফিলাডেলফিয়া কনফারেন্স 1987, আমেরিকা সত্যিকারের স্বাধীন হলো। কিন্তু আমেরিকানকে জিজ্ঞেস করলে সে নিজেকে বলে আমরা স্বাধীন হয়েছি 1976 সালে, 1776 সালে 4 জুলাই। তাহলে আমার জাতি, আমরা কাকে মেনে নেবো সেটা আমাদের ব্যাপার। আমরা অনেক দিন পরে এটা মেনে নিয়েছি। অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি পূর্বোক্ত বক্তার মানে বলেছেন না, চন্দ্রচূড় বাবুর এই কথাটা একমত যে অবশ্যই ইতিহাসটাকে একেবারে ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া উচিত। কিন্তু লক্ষ লক্ষ ভারতবাসীর যে ভাবনা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মাননীয় মন্ত্রী রাজনাথ সিং এর কথা এসে গেছে। আমরা স্বীকার করে নিয়েছি নেতাজি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। আমি অনুজ বাবুর কাছে যাব। অনুজ তার যথেষ্ট ভালো বাংলা বুঝতে পারেন, কিন্তু বলতে পারেন না হয়তো এভাবে এত ফ্লুয়েন্টলি, বলতেও পারেন হালকা হালকা। অনুজ তার সঙ্গে আমার যতদিনের সম্পর্ক। কিন্তু অনুজবাবু, আমার প্রশ্ন, অন্য কোনো জাতি হলে, আপনার কাছে প্রশ্নটা আমার একটু অন্য কোনো জাতি হলে, অন্য কোনো নেশন হলে কি নেতাজির এই স্বীকৃতির জন্য এত বিতর্কের অবকাশ থাকতো? ধরুন 75 বছর পর যে এই বিতর্কটা আসছে, 75 বছর আগে যে বিতর্কটা আসেনি, তারও তো একটা কারণ। আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, নেতাজি আমাদের হিস্ট্রি বুকসে কোথায়? নেতাজি আমাদের দেশের লিখিত ইতিহাসে কোথায়? আইএনএ কোথায়? সেখানে তো মিনিমাল। কিন্তু কাদের মিনিমাল হয়ে থাকার কথা ছিল অনুজবাবু? अनिर्बान, मैंने कुछ
पिछले सालों के अंदर बहुत से डॉक्यूमेंट्स डिक्लासिफाई हुए हैं और खासकर ब्रिटिश मिलिट्री इंटेलिजेंस की बहुत सारी फाइलें जो पहले अवेलेबल नहीं थी अब निकल के आ गई हैं। कुछ समय पहले मैंने और कुछ प्रोफेसर्स ने एक स्टडी करी कि हमने उस ज़माने के जितने टॉप के अफसर थे, चाहे वाइसरॉय हों, चाहे आईबी के डायरेक्टर हों, चाहे इंग्लैंड में बैठे सेक्रेटरी ऑफ स्टेट हों या फिर हम इंग्लैंड के प्रधानमंत्री, उनकी जो स्टेटमेंट्स रिकॉर्ड पर हैं या सीक्रेट फाइल्स में हैं या उनके स्टेटमेंट्स उन्होंने पार्लियामेंट में दिए या क्लेमेंट एटली ने जो अपनी ऑटोबायोग्राफी लिखी है सन 55-56 के अंदर, वो सबका स्टडी किया और उसका जो लबो लबाब निकल के आ रहा है कि हम उसमें ढूंढ रहे थे कि कहाँ कहीं पे किसी अंग्रेज ने, चाहे वो डायरेक्टर आईबी नॉर्मन स्मिथ हों या बाकी लोगों, क्या उन्होंने कभी ये लिखा है 45 और 46 के बीच में कि भारत छोड़ने में अहिंसा का कोई फैक्टर था? तो आंसर इज नो। उसमें कोई नाम भी किसी का नहीं है। उसमें सिर्फ एक ही बात बार बार आ रही है कि आईएन की वजह से देश की मिलिट्री में रिवोल्ट की नौबत आ गई है और वो उनके छोड़ने का कारण बना था। लेकिन इस देश का दुर्भाग्य ये है कि सुभाष बोस की वजह से आर्मी में रिवोल्ट होने की नौबत आती है और अंग्रेज छोड़ने का फैसला करते हैं, जो उनका फैसला उनका पहले मन नहीं था। लेकिन उन्होंने जो ट्रांसफ़र ऑफ पावर करी है 47 में, वो उन लोगों के हवाले करी है जिनके साथ उनकी अंडरस्टैंडिंग थी। और वो जो लोग पावर में आए उनको ये जस्टिफाई करना था कि हम पावर में क्यों हैं। ये उन्होंने वो जो थ्योरी जिसका आपने रेफरेंस दिया, वो थ्योरी फ्लोट की दे दी हमें आज़ादी बिना खड़क बिना ढाल। और इस थ्योरी को फ्लोट करने के दो कारण थे। पहला कारण कि अपने को लेजिटिमाइज करो कि हम पावर में क्यों हैं, और दूसरा है कि अंग्रेज़ों की इमेज अच्छी चमकाओ, क्योंकि अंग्रेज़ों में इंटरेस्ट उनका था। खासकर जो भारत का जो रूलिंग क्लास एलीट जो साहब लोग, जिन आईसीएस साहब बहादुरों ने अंग्रेज़ों की चाकरी की थी, उनका बेसिक इंटरेस्ट 1947-50 के बाद में था कि हमें अपने बच्चों को सेटल करना है विलायत के अंदर। तो ये पूरा सिस्टम जो है सुभाष बोस को ब्लैकआउट किया है। और आज के दिन में मैं दिल्ली से आता हूँ, मैं राजपथ में बचपन से दिखता आ रहा हूँ, मैं आपको बता सकता नहीं कितनी ये चमत्कारी घटना है कि भारत की सबसे इम्पोर्टेंट रोड राजपथ, उसका नाम इंग्लैंड के राजा पे किंग्सवे था, बाद में हिंदी में राजपथ कर दिया। कौन सा राजा कौन सा राजपथ। और वो मूर्ति राजा की वहाँ लगी है। इंडिपेंडेंस होने के बाद किसी माइके लाल में हिम्मत नहीं कि मूर्ति को हटा दे वहाँ से। 67 में जाकर के नेताजी के फॉलोअर्स ने जाकर उसके उस राजा की मूर्ति, जॉर्ज की मूर्ति के नाक कान तोड़ दिए, मुंह में कालिक पोती और नेताजी का फोटो लगा दिया। उसके बाद सरकार जागी और वही घटनाक्रम घटा जो सन 46 में घटा था कि जब लड़ाई लड़ने की बारी आई तो सबसे आगे सुभाष बोस उनके साथी, लेकिन जब खीर खाने की बारी आई तो ये सबसे पहले गांधी भक्त पहुंच गए वहाँ पे। जैसे ही वो मूर्ति वहाँ से हटी है सुभाष बोस के सपोर्टर्स की वजह से, तो ये इन्होंने छोड़ दिया कि हम महात्मा गांधी की मूर्ति यहाँ लगवाएंगे। और मैं आपको बता सकता हूँ कि मुझे भी उम्मीद नहीं थी कि ये मोदी जी काम करेंगे, क्योंकि ये जो राजपथ है भारत का दिल है, ये कर्तव्य पथ, भारत का सबसे इंपॉर्टेंट रोड, वहाँ नेताजी की मूर्ति लगाना शायद आज़ाद भारत में नेताजी को इससे बड़ा रिस्पेक्ट आज तक नहीं मिला है। इसमें कोई डाउट नहीं। मैं क्रिटिसाइज करता हूँ मोदी जी को और चीज़ों पे, लेकिन इसमें कोई दो राय नहीं है। और ये अपने आप में, जैसे कि बात आ रही है कि पीछे आरएसएस बीजेपी वालों ने कम से कम नॉर्थ इंडिया में इस केस को जिंदा रखा है। बचपन से हमने देखा कि वो पांजन्य में, ऑर्गेनाइजर में बहुत से लेख छपक करते थे जो मेन स्ट्रीम मीडिया में नहीं आते थे। और एक चीज़ और ध्यान में रखें कि नेताजी की फोटो पार्लियामेंट में उनका पोर्ट्रेट अनवेल नहीं किया गया। 47 में डिमांड उठी थी, वो जाकर के पहली बार जब मोरारजी भाई की गवर्नमेंट बनती है 77, तब जाकर के समर गुहा यहाँ के मेंबर ऑफ पार्लियामेंट थे, उनके मित्र थे अटल बिहारी वाजपेयी जो उनके साथ बैठा करते थे। और जब इमरजेंसी में जेल हुई है तो समर गुहा, अटल बिहारी वाजपेयी, अडवाणी और देवीलाल एक ही जेल में थे। उस समर गुहा और उस अटल बिहारी वाजपेयी की और मोरारजी भाई की वजह से नेताजी का पोर्ट्रेट 78 में पार्लियामेंट में लगा है। उसके बाद एक तो वो बहुत बड़ी घटना थी, लेकिन ये जो मूर्ति लगी है इसमें कोई दो राय नहीं कि नेताजी को इससे बड़ी रिस्पेक्ट इस देश में आज तक नहीं मिली। और हम कम से कम जो नेताजी के फॉलोअर्स हैं वो इस मामले को लेकर के मोदी जी से बहुत खुश हैं। আমি তন্ময় বাবুর কাছে 30 সেকেন্ডের জন্য আসবো। তন্ময় বাবু, একটা ছোট্ট প্রশ্ন এই কথা প্রসঙ্গে আমার মাথায় এলো, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। 77 সালে 3 বছর, 77 থেকে 80 মোটের উপরে 3 বছর, আমি কম বেশি তো হচ্ছি। 89 সালে 10 মাস মতো, 96 থেকে 98 2 বছর, একটু বেশি বা কম হতে পারে 21 মাস মতো, যাই হোক। আর 2004 থেকে 2008 4 বছর ভারতের সরকার কমিউনিস্টদের প্রত্যক্ষ সমর্থন ছাড়া চলেনি। সব মিলে ধরলে 3 বছর, 5 বছর, 9 বছর 10 মাস, 9 বছর 10 মাস প্রায়, আমি যদি 9.5 বছরও ধরে নিই তর্কের খাতিরে, 75 বছরের স্বাধীন দেশের ইতিহাসে আমরা 67 সালে একটা যুক্তফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে দেখেছিলাম। তারপর কলকাতার রাস্তার নাম বদল, লাটবাগানে সার দিয়ে পড়ে থাকা সাহেব সুবোধের মূর্তি আমরা দেখেছি। বেশ করেছেন, আমি বলছি ঠিক করেছেন। আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষও বলবেন ঠিক করেছেন।
যাদের চাবুকের তলায় আমাদেরকে রাখার চেষ্টা হয়েছিল তাদের মূর্তি রোজ সকাল সন্ধ্যে দেখে যাব আর বাড়ি ফিরবো, হতে পারে না। আমার প্রশ্ন, এই 9 বছর 6 মাসের মধ্যে আপনারা রাজপথের নামটা পরিবর্তন করা আর সেখানে সুভাষচন্দ্র বসুর মূর্তিটা রাখা, আপনাদের তো দাবি ছিল একসময় কমনওয়েলথ থেকে ভারত বেরিয়ে আসুক, একসময় দাবি ছিল, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে লেখা ছিল ভারত যে একটা আধা ঔপনিবেশিক দেশ, আপনারা বলবার জন্য অনেক সময় এটা বলতেন একটা সময়, তো বা ঔপনিবেশিক প্রভাব আছে তার মধ্যে। আপনারা 9 বছর 6 মাস বা 10 মাস সময় পেয়ে এটা করে উঠতে পারলেন না কেন? অনির্বাণ, আমি একটা অ্যাড করে দিই যে এর মধ্যে হয়তো তুমি বলতে ভুলে গেছো যেটা, যে এর মধ্যে একজন গৃহমন্ত্রী ছিলেন যিনি কমিউনিস্ট পার্টি, ইন্দ্রজিৎ গুপ্ত। যদিও তন্ময়বাবুর পার্টি থেকে না, নাম তবুও সেই সরকারও তন্ময়বাবুদের সমর্থন ছিল 96 থেকে 98। আরেকজন মন্ত্রী ছিলেন জ্যোতিরানন্দ মিশ্র, কৃষিমন্ত্রী, সিপিআই এর 2জন মন্ত্রী ছিলেন। যদি 30 সেকেন্ড কম হবে মনে হয় তন্ময়বাবু, আমি টাইমের ব্যাপারে জাস্টিস সবসময় করি, আমি 1 মিনিট দিতে পারি, আমি 1 মিনিট দিচ্ছি আপনাকে। না, আপনি প্রশ্নটা করেছেন 3 মিনিট ধরে, আর আমি এই মুহূর্তে তো বুঝতেই পারছেন বিমলদার করুণার মধ্যে আছি, সুতরাং আপনার কাছ থেকেও কিছুটা করুণা প্লিজ। এই প্রশ্নটা তো চিরকালীন প্রশ্ন, কমিউনিস্টরাও বারবার এই প্রশ্ন উচ্চারণ করেছে ভারতবর্ষের ইতিহাস নিয়ে। হ্যাঁ, ঠিকই তো, আমাদের ইতিহাসে নেতাজি কোথায়, আজাদ হিন্দ বাহিনী কোথায়? যারা এটা উচ্চারণ করছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি আরও বেশি খুশি হতাম যদি তারা একই সাথে উচ্চারণ করছেন ভারতবর্ষের ইতিহাসে তেভাগা কোথায়, নৌবিদ্রোহ কোথায়, মাস্টারদা সূর্য সেন কোথায়, বিনয় বাদল দীনেশ কোথায়, জ্যোতিবা ফুলে কোথায়, বলছেন না। তার মানে না বলা এবং বলা দুটোর পেছনেই রাজনীতি আছে। নেতাজি যখন আইসিএস পরীক্ষায় 4র্থ হয়ে ব্রিটিশ সরকারের দেওয়া চাকরি প্রত্যাখ্যান করে দেশে এসে প্রথম গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করেন, গান্ধীজির কাছে নেতাজির প্রথম প্রশ্ন ছিল এইটা যে যদি অহিংসার পথে স্বাধীনতা না আসে তাহলে কি করবেন ভাবছেন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন নেতাজি রেইজ টু গান্ধীজি। গান্ধীজি বলেছিলেন চরকা কাটতে কাটতেই স্বাধীনতা আসবে। ইট ওয়াজ গান্ধীজিজ রিপ্লাই। আমরা শুধু চরকা কাটতে থেকে গান্ধীজি পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন, আমরা শুধু, হ্যাঁ, তারপর চিত্তরঞ্জন দাসের কাছে পাঠিয়েছিলেন, এসব আমরা জানি। এবং আমি আগেও বলেছি যে সশস্ত্র সংগ্রাম, শ্রমিক কৃষক ছাত্র যুব মেহনতি মানুষের লড়াইয়ের প্রতি গান্ধীজির কোনো আস্থা ছিল না, নেতাজির ছিল। নেতাজির ছিল বলেই নেতাজি এই সংগ্রামীদেরকেও সাহায্য করেছেন। কিন্তু আমার প্রশ্ন, এবং সেই জন্য দাঁড়ান, পাবেন আপনি 3 মিনিট ধরে প্রশ্ন করেছেন। আমি 3 মিনিট ধরে প্রশ্ন করলে তো আমি 1 মিনিটে উত্তর দিতে পারবো না। 3 মিনিট ধরে প্রশ্ন করলে তো 1 মিনিটে উত্তর দিতে পারবো না। এখন কথা হচ্ছে এইটা যে আপনি যে স্পেসিফিক কোশ্চেনটা করলেন, ঠিক ওই সময়ে সংসদে কি কি দাবি উত্থাপিত হয়েছিল সে রেকর্ড আমি আজকে নিয়ে আসিনি। বামপন্থী এমপিরা কখন কোন দাবি করেছিলেন আমি জানি না, কিন্তু নেতাজিকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি এ কথা বামপন্থীরা বারবার বলেছে। উনি 1940-এর বিটি রণদীপে রেফার করলেন, বিটি রণদীপেটা রেফার করতে পারলেন, 1943-এর জ্যোতি ঘোষটা রেফার করতে পারলেন না কেন? যিনি নেতাজি সম্পর্কে এই মূল্যায়ন ভুল এইটা বলেছিলেন সেটা কেন রেফার করলেন না? এই রাজনৈতিক দ্বিচারিতা কেন? এই মিথ্যাচার কেন? এই মিথ্যাচারটাই হচ্ছে আরএসএস এর ধর্ম। এবং নেতাজির কন্যা অনিতা বসু পাপ, তিনি স্পষ্ট করে দিয়ে বলেছেন, আজকেই বলেছেন যে নেতাজি কন্যা অনিতার দাবি উচ্চকিত নেতাজি বন্দনার মধ্য দিয়ে বিজেপি আরএসএস নিজেদের উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। আমি বলছি না, অনিতা পাপ বলছেন। আমি ইন্টারভিউটা পড়েছি তন্ময়বাবু, কিন্তু একটা সমস্যা কি ইন্টারভিউগুলোর, অনিতা পাপ বলে বলছি না, এই ইন্টারভিউগুলোর একটা সমস্যা কি, মহান ব্যক্তি, মহাপুরুষ, মহামানব, তাদের সন্তানদের কথা যদি আমরা ধরতে শুরু করি, সাপোজ ধরুন নির্মলাবাবু আছেন, বর্ষিয়ান সাংবাদিক, আমাকে ধরিয়ে দেবেন ফিদেল কাস্ট্রো সম্পর্কে তার মেয়ের কি মূল্যায়ন, সেটা করলে কি কিউবার বিপ্লব বা ফিদেল কাস্ট্রো সম্পর্কে আমাদের মূল্যায়নটা ঠিক জায়গায় দাঁড়াবে? আমার মনে হয় ওতে না জড়ানোই ভালো। অনিতা পাফের ভারতের স্বাধীনতা সংগ্রামে তার পরবর্তী সময় কি অবদান, নেতাজিকে তিনি কি বুঝেছেন, কতটুকু বোঝার চেষ্টা করেছেন, আমি ওই রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না, নির্মলাবাবুর কাছে যাই। কিন্তু ভারতকে একটু বুঝছেন, হাত তুলছিলেন বিমল, ভারতকে একটু বুঝছেন? আমি শিওর নই, আমি শিওর না। ফিদেল কাস্ট্রোর কন্যা ক্ষেত্রে তাহলে শিওর হতে হয় একইভাবে। না 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 না, এটা তো রামছাগলের দাঁড়িয়ে আছে, কিভাবে বুঝতে পেরেছেন, রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, যুক্তি হয়ে গেল। ওখানে একমত হবেন না। এটা যদি সঞ্চালকের যুক্তি হয়, চলে গেলেন, এটা যদি সঞ্চালকের যুক্তি হয় ধরে নেব, তাহলে পরে না, এটা সঞ্চালকের যুক্তি হলে মুশকিল। সঞ্চালকের যুক্তি না, আমি পরিষ্কার বলছি, বিপ্লবী বাবার দেশ ছেড়ে এক কন্যা আমেরিকায় পাড়ি দিলেন, যার সঙ্গে তার বাবার সারা জীবনের সমস্যা, সংঘর্ষ, শক্তিক্ষয় দুতরফেই।
তারপর আপনি কি বলবেন তাহলে ফিদেল কিন্তু কাস্ট্রো তিনি ভারতবর্ষকে বুঝছেন তো, তিনি ভারতবর্ষকে বুঝছেন কিনা? তিনিও কিবা সম্পর্কে বলছেন। আমি নির্মলা বাবুর কাছে না না, কোনো কখনোই নেবো না। হ্যাঁ, তিনি নির্মলা বাবুর কাছে। ভারতবর্ষকে বুঝছেন কিনা এটা নির্মলা প্রশ্ন। বাবু, নির্মলা বাবু প্লিজ, আমি নেতাজি থেকে জানি আপাতত আজকে করি। নির্মলা বাবু, আমার যে প্রশ্ন ছিল আমি সেই প্রশ্নের সাপেক্ষে আপনার মতটাও জানতে চাইব। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা সুভাষচন্দ্র বসুর প্রাপ্য কিনা? অনির্বাণ, আমরা কিন্তু টপিক থেকে অনেকটা সরে গেছি। আপনি যে প্রশ্নটা করেছেন, একটু অপ্রিয় কথা বলি, বলুন। যদি সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে পারমিশন দেন। সেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, ভারতবর্ষ তো 14 জন প্রধানমন্ত্রী পেয়েছে, একজনও কেউ বলেছে বসার আগে যে এই আসনটা প্রথম প্রাপ্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর? আপনি যদি প্রধানমন্ত্রী হতেন হয়তো বলতেন, কিন্তু আজকে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি এই প্রশ্নটা তুলছেন এবং প্রাপ্য কি প্রাপ্য না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু হয়ে গেল সেই আবার কমিউনিস্ট বনাম আরএসএস। আমি কিচ্ছু করছি না, একটা কথাই বলছি, সেটা হচ্ছে 1935 সালে ইন্ডিয়ান স্ট্রাগল যে লেখা, আমি সুভাষবাবুর বই থেকেই বলবো। আর সুভাষবাবুর প্রোক্লামেশন অফ এমার্জেন্সি, এটা প্রোক্লামেশন অফ প্রভিশনাল গভর্নমেন্টের যে প্রোক্লামেশনটা, সেটা যদি ভালো করে পড়েন, সমস্ত তথ্য সেখানে বলা আছে, আমি আর সেটা এখানে বলছি না। কিন্তু 1935-এ ইন্ডিয়ান স্ট্রাগলে উনি একটা রূপরেখা তৈরি করেছিলেন। তন্ময় বাবুরা নিশ্চয়ই পড়েছেন, শুনলে খুশি হবেন। ওখানে শ্রমিক কৃষক রাষ্ট্রের কথা বলেছিলেন এবং 10 দফা একটা চার্টার তৈরি করেন। সেখানে ওইটা বলেন, আর বলেন যে চরমপন্থী যে সংগঠনগুলো আছে সেগুলোকেও সঙ্গে নিতে হবে বলে এরকম 10 পয়েন্ট একটা চার্টার তৈরি করেছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে, তন্ময় বাবুর একটা নিশ্চয়ই জানেন, উনি যখন বলছেন একটা বোধহয় ইতিহাসের কোনো জায়গায় অপলাপ হচ্ছে, আমার মনে হয় উত্তরটা ডেলি ওয়ার্কার 1938 24শে জানুয়ারি রজনীপাম দত্ত সুভাষচন্দ্র বোসকে ইন্টারভিউ নিচ্ছেন এবং সেখানে সুভাষচন্দ্র বোস বলছেন এই মুহূর্তে কমিউনিস্টদের যা ভূমিকা সেটা একেবারে দেশ বিরোধী, তারা দেশদ্রোহী। ঠিক একই পাশাপাশি উনি বলছেন যে ফ্যাসিজম একটা বড় আকার নেবে, এটা আমি বুঝতে পারি, এখনো তার প্রোগ্রেস যে এতটা হবে বুঝিনি। আমি ফ্যাসিজমকে উগ্র জাতীয়তাবাদ বলেই মনে করি, একদম পরিষ্কার। এই ডেলি ওয়ার্কার 24শে জানুয়ারি 1938, উনি দেখে নিতে পারেন কে নিচ্ছে, রজনীপাম দত্ত, ব্রিটিশ কমিউনিস্ট পার্টির যিনি জেনারেল সেক্রেটারি হয়েছে। সুতরাং এরকম ইতিহাসে অনেক ঘটনা আছে। আপনি যে প্রশ্নটা করছেন তার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো পারস্পরিক ঝগড়াঝাঁটি আচার। আপনি অখণ্ড ভারত দিয়ে শুরু করলেন, আমার কাছে যা খবর কাল পরশুর মধ্যেই অখণ্ড ভারতটা কি তার একটা রূপরেখা আপনি পাবেন, কাল কিংবা পরশুর মধ্যেই। এবং সেটা যে স্বপ্ন, কিভাবে সে স্বপ্ন ধরার চেষ্টা হচ্ছে সবকিছু বলা থাকবে, সেখানে সুভাষবাবু আসবেন। সুতরাং আপনি একটু ধৈর্য ধরুন। আমার ধারণা যদি কোনো প্রধানমন্ত্রী, আমি তাকে সম্মান আরো বেশি করে করতাম যদি তিনি আসনে বসার আগে বলতেন যে এই আসনটা আসলে কিন্তু সুভাষ চন্দ্র বসুর প্রাপ্য। আজ অব্দি 14 জনের কেউ বলেননি। আমি ইদানিং দেখছি নরেন্দ্র মোদী উনি সুভাষ বাবুর ব্যাপারে কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো আমার ইতিবাচক বলে মনে হয়েছে, তার প্রকৃত মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে। 167টা ফাইল ডিক্লাসিফাইড হয়েছে, ওগুলোর মধ্যে আমি জানি যাচ্ছি না, ওগুলো অনেক, আমরা ওগুলো অনেক চর্চা করেছি, এত চর্চিত অনুজ ধর এখানে আছেন, উনিও চর্চা করেছেন, উনিও জানেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে সব সময় যে নেতাজিকে প্রাপ্য সম্মানটা প্রধান, এটা তো অ্যাসপিরেশনাল, এটা একটা অনুপ্রেরণামূলক, ঠিক আছে, সেটা তো আর এখন সম্ভব নয়, কারণ উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও ফেস করেননি, কিছুই করেননি। বাইরে থেকে একটা জাপানিজ অকুপাইড টেরিটরি থেকে উনি প্রভিশনাল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিলেন। কিন্তু যে মানুষটা এটা বলতে পারে, যে মানুষটা যুদ্ধের মধ্যে হাঁটতে হাঁটতে রবীন্দ্রনাথের গান গাইতে পারে, প্রলয় নাচন নাচতে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়লো কুলে, দুদিক থেকে বোম পড়ছে, তার মধ্যে দিয়ে উনি হেঁটে যাচ্ছেন আর এই গানটা গাইতে, তার ভালোবাসায় কোনো, আমি সাংবাদিক বলে বলছি না, নেতাজি কমিশন বলে বলছি, তাকে মূল্যায়ন, তার আবেগটা ইম্পর্টেন্ট। তিনি সিভিলিয়ান এবং প্রিজনার অফ ওয়ার নিয়ে ওই রকম একটা প্রবল পরিক্রম ট্রেন্ড আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
এটাই কি যথেষ্ট নয়? সেটাও চার মাসের মধ্যে। ঠিক। হি ওয়াজ ইনভাইটেড। আমি নির্মলা বাবু সুমন বাবুর কাছে আবার যাই। সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে এই আমার সঙ্গে। সম্মানটুকু দিতে হবে তাকে। সুমন রায়চৌধুরী এই সম্মানটুকুর কথাই সবাই বলছেন, এই সম্মানটুকুর কথাই সবাই বলছেন, এবং সেখানে কিন্তু তন্ময় বাবুরও কোনো দ্বিমত নেই। সুমন বাবু। অনির্বাণ, আজকে বিদগ্ধ মানুষেরা প্যানেলে রয়েছে, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন, তন্ময়বাবুর কি বিষয়ে মত আছে বা দ্বিমত আছে সেটা ওনার নিজস্ব ব্যাপার, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এখানে সবাই সবার কথা বলবে। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে আমি বাধ্য হচ্ছি নামটা নিতে। ইন্ডিয়ান এক্সপ্রেসে অনিতা পাফের যে ইন্টারভিউ বেরিয়েছে, এখানে অনেকে বললেন চে গুয়েভেরার কন্যার মূল্যায়ন বা অনিতা পাফের মূল্যায়ন তাদের পিতা সম্পর্কে কোনো মানে রাখে না। আমরা কি মূল্যায়ন করলাম সেটাই হচ্ছে আসল। তাহলে আমি বলতে চাই, এখানে যারা বিজেপির মুখপাত্র রয়েছেন, যদি তার যে সংগ্রামী নেতাকে নিয়ে আলোচনা হচ্ছে তার পরিবারের মূল্যায়ন যদি কোনো দাম না থাকে, তাহলে আজকে যারা এখানে হিন্দু মহাসভা, আরএসএস বা বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন, তাদের মূল্যায়নেরও মানুষের কাছে কোনো দাম নেই। আজকে সেই ইন্টারভিউটা পড়লে বোঝা যায়। আজকে আজকের প্যানেল ডিসকাশন, আমি চে গেভারার মেয়ের কথা বলিনি, এক ফিদেল কাস্ট্রোর মেয়ের কথা বলেছি যিনি দেশ ছেড়ে চলে গেছিলেন, আর দুই, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি দুই আমি একবার স্মরণ করিয়ে দিলাম দর্শকদের জন্য যাতে ভুল না হয়। আর দুই, প্লিজ যদি এই আজকের বিষয়টাতে আসে, আমি নেতাজির প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম। না ওহো অনির্বাণ, বিষয়টা রয়েছে কোথায়? কি কেন নেতাজি সম্মান পায়নি, কারা নেতাজিকে সম্মান দেয়নি, আজকে কারা নেতাজিকে মাথার ওপরে বসিয়ে রেখেছে, আস্তে আস্তে এটাকে তো একদম সস্তার রাজনীতিতে আজকে প্যানেল ডিসকাশনটা নিয়ে যাওয়া হয়েছে। এবার আমি যদি তার সঠিক উত্তর দিই তখন কিছু মানুষের গায়ে লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কখনো আমরা বলিনি, কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস বলেনি নেতাজির সশস্ত্র সংগ্রাম বা নেতাজি যে পথে স্বাধীনতা আনতে চেয়েছিলেন আমরা তার বিরোধী। ওনার একটা পথ থাকতেই পারে, উনি তো ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে ছিলেন, উনি মতবিরোধ হতে পারে। মহাত্মা গান্ধীর মানে নন ভায়োলেন্ট মুভমেন্ট আর ওনার সশস্ত্র সংগ্রামের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। মতপার্থক্য আছে মানে যে আমরা নেতাজিকে অসম্মান করি, আজাদ হিন্দ বাহিনীকে অসম্মান করি, ওনার চলার পথকে অসম্মান করি, এই ন্যারেটিভ যারা এখানে এস্টাবলিশ করতে চাইছেন তারা মিথ্যাচার করছে। আমি উত্তর পেলাম না যে নেতাজিকে এই সম্মানটা প্রাপ্য বলে মনে হয় কিনা তা। আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার সময় সংক্ষেপ, সুমন বাবু সময় সংক্ষেপ, আপনি কি এইটার উত্তর দেবেন যে এই সম্মানটা নেতাজির প্রাপ্য কিনা? সময় শেষ হয়ে আসছে। নেতাজি একজন আইডল, নেতাজি কেন সম্মান তার প্রাপ্য নয়? কখন আমার দল বা আমার ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা কি তার প্রাপ্য? এই যে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করছেন না, এই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনগুলোর থেকে নিজেকে সরিয়ে রাখুন। আচ্ছা, এটা আপনার হাইপোথেসিস মনে হচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি, এটা আপনার হাইপোথেসিস মনে হচ্ছে। আমি প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে আসি। বিমল শঙ্কর বাবু, হ্যাঁ 30 সেকেন্ড খেলিয়ে প্লিজ। যে ঘটনা না সুমন বাবু, আমি উত্তর পেয়েছি, আপনি এটাকে হাইপোথেসিস মনে করেন, ঠিক আছে। अनिर्बन जी, एक ही बात मेरे ख्याल से अभी मैं दो बातों की बात मैं उस पर रिस्पॉन्स करना चाहता हूँ यहाँ पे। अभी अनीता मैडम का जिक्र किया है, मेरे ख्याल से चंद्रचूड़ घोष है मैं इकलौते हैं जो अनीता मैडम को जानते हैं, हमसे मिल चुके हैं, ठीक है। अनीता मैडम को सीरियसली मत लीजिए, वो कभी कुछ बोलती है कभी कुछ बोलती हैं। ये मेरे पास में इनकी डक्कन क्रॉनिकल की हेडिंग है, नेताजी एज बीजेपी आइडल ओके, ठीक है। मैं उनको पर्सनली मिल चुका हूँ, तो हम तो रिसर्चर हैं, मैं अखबारें पढ़ के नहीं बोलता हूँ यहाँ पे आकर कहीं पे भी, तो डोंट टेक हर सीरियसली। और दूसरी बात, ये घिसी पिटी बातें जो कर रहे हैं बैठ के कि नेताजी वाज वो सेक्युलर वटेवर, वो भैया आपके टाइप के सेक्युलर नहीं थे वो। सुभाष चंद्र बोस, नेताजी यूज्ड टू कैरी गीता विद हिम ऑल द टाइम, भगवत गीता। और रात को जब सुभाष चंद्र बोस की बात कर रहा हूँ, नेताजी सुभाष चंद्र बोस गीता को, भगवत गीता को अपने पिलो के नीचे रखा करते थे। आप कौन सी किताब लेके चलते हैं बताओ मेरे को आप। আমি চন্দ্রচূড় বাবুর কাছে আসবো 30 সেকেন্ডের জন্য। চন্দ্রচূড়, তারপর দিতে হবে অনির্বাণ। প্লিজ, আমি চন্দ্রচূড় বাবুর কাছে আসবো 30 সেকেন্ডের জন্য। চন্দ্রচূড় বাবু, এটা আমি বুঝতে পারলাম যে কংগ্রেসের মুখপাত্র এটাকে হাইপোথেটিক্যাল কেমন করে বলছেন, যে ইতিহাসে যে ঘটনা ঘটে গেছে এবং সেটাকে নতুনভাবে দেখার চেষ্টা হচ্ছে, সঠিকভাবে দেখার চেষ্টা হচ্ছে, সেটা হাইপোথেটিক্যাল কেমন করে হয় সেটা আমার মাথায় ঢুকলো না। হয়তো আমি জানি না কি অন্য কেউ বুঝতে পেরেছেন কি না। দ্বিতীয় কথা হচ্ছে যে
স্বাধীনতা সংগ্রামে অনেক ধারা রয়েছে, যেটা তন্ময়বাবু বললেন, নন ভায়োলেন্ট ধারা রয়েছে, যেটা লেবার মুভমেন্ট রয়েছে, রেভলিউশনারি মুভমেন্ট রয়েছে, এরা বিভিন্ন ধারায় সংগ্রাম করেছেন। কিন্তু আমরা আজকে যে প্রশ্নটা উত্তর দিতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে 46-47 সালে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজ যে লেজ তুলে পলায়নটা করলো, সেই মুহূর্তে তার মূল কারণটা যেটা ছিল সেটা অন্য কাউকে ডিসক্রেডিট করা নয়, এটা কিন্তু সঠিক জায়গার ক্রেডিটটা দেওয়া। যে নৌবিদ্রোহের কথা তন্ময়বাবু বললেন, সেই নৌবিদ্রোহের মূল কারণটা তো ছিল আইএনএ ট্রায়াল, আইএনএ সোলজার্স ট্রায়াল, এবং সেইখানে সেই কৃতিত্বটা নেতাজিকে দেওয়া সরকারিভাবে এবং তাকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা সরকারিভাবে, এটা যুক্তিযুক্ত এবং কাম্য। বেশ, একটু বলতে হবে। একদম 30 সেকেন্ডে বিমল সঙ্গে একটু 1 মিনিট লাগবে। প্রথম কথা হচ্ছে বামপন্থীরা এত ভুল করে এত স্বীকার করেছে, যেটা তন্ময়দা বললেন ওইটা মাথায় থাকে না, কারণ এত গল্প এখন মাথায় রাখবো কি করে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি সুমনকে একটা কথা জানাতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইএনএ গঠন করে ভারতের দিকে আসছেন, জওহরলাল নেহরুর মন্তব্যগুলো একটু ইতিহাসে পড়ে নেবে, তাহলে কংগ্রেসের ভূমিকাটা বুঝে নেবে। আর শাহনওয়াজ কমিশন 1970 খোসলা কমিশনে বারবার কেন একটা থিওরি গেলানোর চেষ্টা হয়েছিল নেতাজি তাই হোক বিমান দুর্ঘটনায় মারা গেছেন, যেখানে তাইওয়ান বলছে আমার কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, কোন উদ্দেশ্য নিয়ে? তাহলে এগুলো কংগ্রেসকে উত্তর দিতে হবে। আমি এটার মধ্যে আর গেলামই না, তার কারণ যেহেতু বিমান দুর্ঘটনা বা নেতাজি। আচ্ছা, তন্ময়বাবু 30 সেকেন্ড চাই, কি আমার আমি সময় ভীষণ রকমভাবে আউট অফ টাইম রান করছি, প্লিজ তন্ময়বাবু 30 সেকেন্ডের জন্য প্লিজ। এটা ঠিকই যে নৌবিদ্রোহটা আইএনএ ট্রায়ালের বিরুদ্ধে, কিন্তু আইএনএর সঙ্গে যুক্ত যারা, তারা নৌবিদ্রোহটা সংগঠিত করেনি। কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত যারা এই দেশে ছিল, তারা নৌবিদ্রোহটা সংগঠিত করেছিল প্রধানত, তাদের নেতৃত্বে প্রধানত। ইতিহাসকে খণ্ড করে দেখা ঠিক না, ইতিহাসকে পূর্ণাঙ্গ করে দেখা উচিত, এবং নির্মাল্যবাবু যে বক্তব্য রেখেছেন তার বেশিরভাগের সঙ্গে আমি একমত। আমি শুরুতেই বলেছি আমি খুব খুশি হতাম যদি নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা যে রজনীপাল দত্ত লিখেছেন, আমার সময় শেষ, তন্ময়বাবু আমাকে শেষ করতে হচ্ছে, আমি জানি। প্লিজ, কমিউনিস্টদের ভূমিকা ছিল কিনা ব্যাপারটাই বিতর্কিত। আমি একাধিক বইয়ের উদাহরণ দেব, এই নিয়ে আলোচনা করে প্লিজ আমি শেষ করি শুধু একটাই কথা বলে, এটা দুর্ভাগ্যের, এক মিনিট প্লিজ, এটা দুর্ভাগ্যের যে আজও নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মর্যাদা প্রাপ্য কিনা, এটা নিয়েও ডিবেট থাকে, বিতর্ক থাকে। এই বিতর্কটাই বোধহয় নেতাজির জন্য সব থেকে বেশি অসম্মানকর। 126 বছরের জন্মদিনে আমরা কি বিতর্কহীন এমন কিছু উপহার দিতে পারতাম না নেতাজিকে? অনিবানের অভিমানের বিতর্ক এখানে শেষ করতে সঙ্গে থাকুন রিপাবলিক। আর একটা বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলার সঙ্গে থাকুন। অনিবার্য অভিমান আজকের মতো এই পর্যন্ত, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।